একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত, এই বইটা থেকে আমি সামারি করছিলাম মূলত ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য। ডিটেল সামারি, এখানে আমি এই বইটার চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলোচনা করছি এবং আমরা পার্লামেন্ট চ্যাপ্টার সম্পর্কে পড়ছিলাম। এটা একটা বড় চ্যাপ্টার, অনেক কিছু জানার রয়েছে। আজকের টপিকটা, আজকের যে পার্টটা সেটা হচ্ছে 4 নম্বর পার্ট। আগের দিন 3 নম্বর পার্টে আমরা যেগুলো পড়ে এসেছি সেগুলো সমস্ত কিছু, মানে আগের দিন অবধি যা পড়েছি সমস্ত কিছু এই চ্যানেলের প্লেলিস্টে মেন্স এক্সাম সেকশনের মধ্যে ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত এই প্লেলিস্টের মধ্যে রয়েছে, পরপর সাজানো রয়েছে চ্যাপ্টার বাই চ্যাপ্টার। তো তোমরা যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিসিএস প্রিলিমস, ডাব্লিউবিসিএস মেন্স, যেখানে পলিটির ওপরে একটু কনসেপচুয়াল কোশ্চেন করা হয়, প্লাস যেখানে ফ্যাক্ট তুলে দিয়েও কোশ্চেন করা হয়, সমস্ত কিছু এখানে আমি কভার করার চেষ্টা করছি। এবং এই বইটা বর্তমানে ভারতের কম্পিটিটিভ পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুক। তো প্লেলিস্ট অপশানে গিয়ে তোমরা আগের ক্লাসগুলো দেখতে পারো। তোমরা এই চ্যানেলের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমার তো সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ক্লাসের নোটিফিকেশন এখান থেকে পেয়ে যাবে, তার সাথে সাথে পিডিএফ তোমরা এখান থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়া যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে জিকে একাডেমি গ্রুপ রয়েছে টেলিগ্রামে, সেখানে মেসেজ করতে পারো, বা ফেসবুকে মেসেজ করতে, বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো। এগুলোর প্রত্যেকটার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে রয়েছে এবং তোমাদের যেখানে অ্যাকাউন্ট রয়েছে তোমরা আমাকে সেখানে ফলো করতে পারো। আমি আনএকাডেমি প্ল্যাটফর্মে, তার সাথে সাথে ইউটিউবে লাইভ ক্লাস নিচ্ছি। লাইভ ক্লাসগুলো প্রত্যেকটাই ফ্রি ক্লাস। তোমরা আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করলে এই ক্লাসগুলো ফ্রিতে করতে পারবে এবং তোমরা অনেক উপকার পাবে এই ক্লাসগুলো থেকে। কারণ আমি এখানে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার, তারপরে বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন যেগুলো এসছে সেইগুলো নিয়ে ডিসকাস করছি। প্রতি বুধবার থেকে রবিবার সন্ধ্যে 7টা এবং রোববার দিন আরও একটা ক্লাস রাত্রি 9টায়। টোটাল 6টা ক্লাস আমি আনএকাডেমি প্ল্যাটফর্মে নিচ্ছি। এগুলো করার জন্য তোমাদের আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এবং নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আমার প্রোফাইলের, ফলো করে নেবে। এবং প্রত্যেকটা ক্লাস প্রতিদিন রেগুলারলি যদি তোমরা করো, ইভেন আগে অনেকগুলো ক্লাস আমি করিয়েছি, সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তো অনেক কোশ্চেন অ্যান্সার তোমাদের প্রিপারেশন হবে। এর সঙ্গে সঙ্গে তোমরা নতুন অনেক কিছু জানতে পারবে, পুরনো জিনিসও রিভাইজ হবে। এর সাথে সাথে আমি ইউটিউবে বৃহস্পতিবার এবং শনিবার রাত্রি 9টায় লাইভ ক্লাস নিচ্ছি জিওগ্রাফি এবং পলিটির ওপরে কোশ্চেন অ্যান্সার এখানে করাচ্ছি। তোমরা এই ক্লাসগুলোতেও লাইভ থেকো এবং এখানে তো ক্লাসগুলোতে তোমরা লাইভ থাকার চেষ্টা করো। লাইভ থাকলে তোমাদেরই সুবিধা হবে এবং আমারও ক্লাস নিতে ভালো লাগবে। তোমাদের সুবিধা হচ্ছে তোমাদের যদি কোনো ডাউট থাকে কোশ্চেন করতে পারবে। আমরা কত অবধি পড়েছিলাম? আমরা পড়েছিলাম হচ্ছে এই অবধি। আমরা দেখেছিলাম যে পার্লামেন্টের মেন কাজ কি? বিল পাস করানো। এই বিলগুলো কি হয়? বিলগুলোর মাধ্যমে, বিলে কিছু লেখা থাকে, আইন লেখা থাকে, সেই আইনগুলো বিভিন্ন স্টেপের মাধ্যমে পাস হওয়ার পরে ফাইনালি সেটা আইনে পরিণত হয়। একটা বিল থেকে একটা আইনে পরিণত হওয়ার মাঝখানে অনেকগুলো স্টেপ রয়েছে এবং সেই স্টেপগুলো কমপ্লিট করার পরেই সেটা আইনে পরিণত হয় এবং সেই আইনই আমাদের দেশে ইমপ্লিমেন্ট হবে এবং সেই আইনের অনুযায়ী দেশ শাসন হবে। তো মেন কাজ পার্লামেন্টের এটাই, বিল পাস করানো বিভিন্ন ধরনের। আমরা দেখেছি 4 ধরনের বিল রয়েছে: অর্ডিনারি বিল, মানি বিল, ফিনান্সিয়াল বিল এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। এর মধ্যে আমরা প্রথম 3টে সম্পর্কে আজকে আলোচনা করব। 4 নম্বরটা অলরেডি আলাদা একটা চ্যাপ্টারের মাধ্যমে আলোচনা করা হয়েছে, অলরেডি প্লে লিস্টের মধ্যে রয়েছে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল কিভাবে পাস করানো হয় এবং কি কি অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই সম্পর্কে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। অর্ডিনারি বিল মানে হচ্ছে সাধারণ বিল, মানি বিল হচ্ছে অর্থ বিল এবং ফিনান্সিয়াল বিল। এই 3টে বিলের কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে, কিভাবে সেটা পাস করানো হয়, কাকে আমরা মানি বিল বলবো, কাকে অর্ডিনারি বিল বলবো, সেইগুলো সম্পর্কে আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে ডিসকাস করব। তো প্রথমে অর্ডিনারি বিল বা সাধারণ বিল। দেখো, পার্লামেন্টের মেন কাজ করা হচ্ছে বিল পাস করানো এবং পার্লামেন্টে 2টো হাউস রয়েছে, একটা হচ্ছে রাজ্যসভা, সেকেন্ড হচ্ছে লোকসভা। এইগুলো বেসিক আমরা জেনে এসেছি আগে থেকেই। কোনো বিল যদি পাস করাতে হয় প্রথমে একটা বিল তৈরি করতে হবে। ফার্স্ট কাজ হবে একটা বিল তৈরি করা, তাতে বিভিন্ন আইন লেখা থাকবে। এবার সেই আইনটাকে, এই বিলটাকে আমাদের কোনো একটা হাউসে তুলতে হবে, সেটা লোকসভাতেও হতে পারে, রাজ্যসভাতেও হতে পারে। আমরা শুধুমাত্র এখন অর্ডিনারি বিলের সম্পর্কে আলোচনা করছি। অর্ডিনারি বিল 2টো হাউসের যে কোনো একটা হাউসে তোলা যেতে পারে, আইদার হাউসে তোলা যেতে পারে। আইদার হাউস বলতে রাজ্যসভা বা লোকসভা। এবার তোলা মানে কি? ধরো বিলটা যখন কেউ নিয়ে আসছে,
তিনি কোনো একজন ব্যক্তি হবেন, তিনি কোনো মন্ত্রী হতে পারেন, বা কোনো একজন সাধারণ মেম্বার হতে পারেন, বা কয়েকজন মিলে একটা বিল নিয়ে আসতে পারেন। কয়েকজন মিলে ঠিক করলেন যে আমরা একটা বিলের ওপর কাজ করব, একটা নতুন আইন তৈরি করব দেশে। সেটা হচ্ছে ধরো এক্সাম্পল হচ্ছে শিক্ষা সংক্রান্ত বিল, যেটা এখন কিছুদিন আগে অব্দি নিউজে ছিল, সেই জন্য সেটা নিয়েই আমরা উদাহরণ নিচ্ছি। তো শিক্ষা সংক্রান্ত শিক্ষার যে নিয়মগুলো রয়েছে সেইগুলোকে চেঞ্জ করব। বা রিসেন্টলি তোমরা কৃষি বিল সম্পর্কে শুনেছো। কৃষি বিলের কাজ কি ছিল? কৃষি বিলে হচ্ছে বলা হচ্ছে যে কৃষকদের আয় বৃদ্ধি করা। তো এইগুলো কয়েকটা আইন রয়েছে এর মধ্যে, সেইগুলো এখানে লেখা রয়েছে, কিন্তু তখনও পর্যন্ত আইনটা পাস হবে না যতক্ষণ না এই বিলটা পুরো কমপ্লিট প্রসেস করে একটা ফাইনাল জায়গায় যাবে। তো সেই স্টেপগুলো আমাদের ফার্স্টে জানতে হবে অর্ডিনারি বিলে কি কি স্টেপ রয়েছে। ফার্স্ট, বিলটাকে কোথাও কোনো একটা হাউসে তুলতে হবে। আমরা প্রত্যেকটা একটা উদাহরণের সঙ্গে সঙ্গে যাব, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা বিল যে কোনো হাউসে, আইদার হাউস অফ পার্লামেন্টে তোলা যায়, অর্থাৎ রাজ্যসভা বা লোকসভা, যেখানে খুশি এটা তোলা যাবে। আমরা আমাদের উদাহরণে নিচ্ছি কৃষি বিল। কৃষি বিল এটা হচ্ছে বিল, এবং কোথায় তোলা হচ্ছে? লোকসভাতে তোলা হচ্ছে ধরলাম। এটা রাজ্যসভা থেকেও শুরু করা যায়, কিন্তু আমরা ধরছি উদাহরণে লোকসভাতে তোলা হলো। এবার কে তুলছে বিলটা? বিলটা যে কেউ তুলতে পারবে, আইদার এ মিনিস্টার অর এনি আদার মেম্বার। আমরা আগে এটা পড়ে এসেছি, যারা আদার মেম্বার তাদেরকে বলা হয় প্রাইভেট মেম্বার। যারা মিনিস্টার তারা যদি কোনো বিল আনে সেটাকে গভর্নমেন্ট বিল বলা হয়। তো কোনো মন্ত্রী বা কয়েকজন মন্ত্রী মিলে একটা বিল নিয়ে আসতে পারে, বা কয়েকজন সাধারণ মেম্বার বা কেউ একটা পার্টিকুলার সাধারণ মেম্বার তিনিও বিল নিতে পারেন। ধরো বিলটা তোলা হলো লোকসভাতে, এবং লোকসভাতে তুলে ফার্স্ট যে কাজটা হবে, লোকসভাতে এই বিলটা এসেছে, বিলটা যিনি তুলছেন তিনি সেইটার টাইটেলটা পড়বেন এবং সেটার কি উদ্দেশ্য সেটা পড়বেন। অর্থাৎ আমাদের উদাহরণে এটা কি তিনি পড়বেন হচ্ছে, এটা হচ্ছে কৃষি বিল। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য কৃষকদের ইনকাম বৃদ্ধি করা। এই অবধি জাস্ট পড়া হবে, আর এক্সট্রা এটাতে কোনো আলোচনা হবে না। নো ডিসকাশন এখানে হবে। নো ডিসকাশন অন দিস বিল টেক প্লেস অ্যাট দিস স্টেজ। তো যেরকম বললাম, কয়েকটা পরপর স্টেপ অনুযায়ী এইটা কাজ হয়। প্রথম স্টেপে এইটাই কাজ হবে যে বিলটা তুলতে হবে লোকসভাতে বা রাজ্যসভাতে, প্রথম স্টেপ হলো। সেকেন্ড স্টেপ হচ্ছে সেটার টাইটেল এবং অবজেক্টিভ কি সেটা পড়া হবে, এবং থার্ড স্টেপ হচ্ছে পড়ার পরের দিন বা কয়েকদিন পরে সেটাকে ভারতের যত নিউজ পেপার রয়েছে সেই নিউজ পেপারগুলোতে ছাপাতে হবে। কি ছাপাতে হবে? যে লোকসভাতে নতুন একটা বিল উঠছে, সেই বিলটার নাম হচ্ছে কৃষি বিল, এবং তার উদ্দেশ্য হচ্ছে কৃষকদের ইনকাম বৃদ্ধি করা। এই অবধি তাদের প্রথম ফার্স্ট রিডিং যে স্টেপটা, সেখানে কাজ করতে হবে। অর্থাৎ এই যে তিনটে স্টেপ, এই তিনটে স্টেপকে একত্রিতভাবে আমরা বলবো কি ফার্স্ট রিডিং। এখানে বিলটা সম্পর্কে ডিটেলস আলোচনা হয়নি, কিছুই হয়নি, জাস্ট সাধারণ দেশের সাধারণ মানুষ জানলো যে এরকম একটা বিল তোলা হয়েছে, কারণ সেটা গেজেট অর্থাৎ নিউজ পেপারে ছাপানো হয়েছে, এবং যারা লোকসভার মেম্বার তারা জানলো যে এরকম একটা বিল নিয়ে আসার চেষ্টা করছে কয়েকজন ব্যক্তি, সেইটা সম্পর্কে জানলো, কারণ সেটা এখানে পড়া হয়েছে, টাইটেল এবং অবজেক্টিভটা পড়া হয়েছে। এই অবধি যে স্টেপটা হলো, এই তিনটে স্টেপ একত্রিতভাবে আমরা বলবো ফার্স্ট রিডিং। নেক্সট হচ্ছে সেকেন্ড রিডিং। সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে সেকেন্ড রিডিং। ফার্স্ট রিডিং আমরা বুঝে গেলাম কি হয়েছে, লাস্ট স্টেপ কি হয়েছে। লাস্ট স্টেপ হচ্ছে অফিসিয়াল কোনো মানে ভারতের যে নিউজ পেপারগুলো তাতে ছাপানো হয়েছে, ওই অবধি কমপ্লিট। এবার আমরা যাব সেকেন্ড রিডিং এ। আর একটা কথা, এই প্রত্যেকটা স্টেপের একটা যদি ফলো না হয় তাহলে বিলটা নেক্সট স্টেপে যাবে না। অর্থাৎ প্রথম যে তিনটে স্টেপ ছিল সেই তিনটে স্টেপের একটাতে যদি আটকে যায়, যদি এটা নিউজ পেপারে না ছাপানো হয়, তাহলে নেক্সট স্টেপে যেতে পারবে না। যদি ফার্স্ট রিডিং এ টাইটেল এবং অবজেক্টিভ না পড়া হয়, তাহলে সেটা সেকেন্ড স্টেপে যেতে পারবে না। এইরকম এই জিনিসটা মনে রাখবে। এবার সেকেন্ড রিডিং এই জায়গাতে এসে বিলটা, কেন বললাম এটা সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, কারণ এখানে বিলটার সমস্ত কিছু আলোচনা করা হবে। সেকেন্ড রিডিং তাকে আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে জেনারেল ডিসকাশন, সেকেন্ড হচ্ছে কমিটি স্টেজ, থার্ড হচ্ছে কনসিডারেশন স্টেজ। অর্থাৎ ফার্স্ট রিডিং এও তিনটে স্টেপ ছিল, সেকেন্ড রিডিং এও তিনটে স্টেপ রয়েছে। ফার্স্ট স্টেপ কি? জেনারেল ডিসকাশন। নামের মধ্যেই বুঝতে পারছি এটা নিয়ে একটা জেনারেল ডিসকাশন হবে। আগের যেখানে দেখেছিলাম 2 নম্বর স্টেপে কি হয়েছিল, জাস্ট অবজেক্টিভটা পড়া হয়েছে আর টাইটেলটা পড়া হয়েছে, তার সম্পর্কে আর ডিটেলসে কিছু পড়া হয়নি। সেকেন্ড রিডিং এর ফার্স্ট যে
কাজটা হবে সেটা হবে কি স্টেজ অফ জেনারেল ডিসকাশন। এখানে জেনারেল ডিসকাশন হবে, অর্থাৎ এই বিলটার একটা কপি বানানো হবে। যতজন মেম্বার লোকসভাতে উপস্থিত রয়েছেন সবাইকে একটা করে কপি দেওয়া হবে। কেন? তারা যাতে এই বিলটা পড়তে পারেন তাই জন্য দেওয়া হবে। এবং বিলটা সম্পর্কে একটা জেনারেল ডিসকাশন হবে যে ব্যাপারটা কি কি আইন রাখা হয়েছে, কিভাবে ইনকাম বৃদ্ধি করা যাবে, কৃষকরা ডাইরেক্ট গিয়ে মার্কেটে বিক্রি করতে পারবে, এই সমস্ত কিছু এখানে লেখা রয়েছে, সেইগুলো নিয়ে একটাই ডিসকাশন হবে। কিন্তু এখানে কিন্তু কোনো আলাপ আলোচনা বা ডিটেলসে আলোচনা হবে না প্রথম যে স্টেপটা, অর্থাৎ স্টেজ অফ জেনারেল ডিসকাশনে। তোমরা নিশ্চয়ই লোকসভা বা রাজ্যসভার বিভিন্ন মিটিং টিভিতে খবরে দেখেছো, সেখানে কি হয়, কয়েকজন মেম্বার কথা বলছেন, একজন উঠে তারপরে কথা বলছেন, আর একজন কথা বলছেন, ধরো একটা বিল এইভাবেই পাস হয়, এইভাবেই বিলটা পাস হয়। ওকে, তো একজন এখানে যে ডিসকাশনটা হচ্ছে সেখানে জাস্ট একটা ওভারঅল ডিসকাশন, এখানে কোনো মতবিরোধ বা কেউ বলবে না যে আমরা এই আইনটা চাই না, এই আইনটা ভালো না, এইখানে বলা হবে না। ফার্স্ট জেনারেল ডিসকাশনে জাস্ট ওভারঅল একটা ডিসকাস করা হবে। নেক্সট হচ্ছে কমিটি স্টেজ, অর্থাৎ এরপরে এই বিলটা পাঠানো হবে একটা কমিটির কাছে, অর্থাৎ সেকেন্ড রিডিং এর সেকেন্ড স্টেপ হচ্ছে কমিটি। কমিটি কারা? আমাদের উদাহরণে লোকসভা নিয়েছি, লোকসভার কয়েকজন মেম্বারকে নিয়ে একটা কমিটি তৈরি করা হবে। সেখানে 3 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে, বা সেটা নির্ভর করছে লোকসভার উপর কতজনকে মিলে একটা কমিটি তৈরি করবে। এবারে কমিটি তৈরি করার কারণ কি? একটা বিলের মধ্যে প্রচুর আইন লেখা থাকে। একটা বিল ধরো 20 পাতার একটা বিল, সেই 20 পাতা যদি ডিসকাস করতে হয়, ডাইরেক্ট ডিসকাশন শুরু করতে হয়, সাধারণ যারা মেম্বার তাদের মধ্যে অনেকের প্রবলেম হবে, অনেকে হয়তো যেগুলো লেখা রয়েছে সেগুলোর অনেকগুলো বুঝতে পারবে না। কমিটির কাজ কি হবে? কমিটি এই বিলটাকে ভালো করে বুঝবে, অ্যানালাইজ করবে, দিয়ে সহজভাবে একটা ডিসিশনে পৌঁছবে যে এই প্রথম আইনটা মানে হচ্ছে এইটা বলা হয়েছে, সেকেন্ড আইনটায় যেটা লেখা রয়েছে সেটা এই বলা হয়েছে, এরকম সহজ করে করে কমিটি বলবে। তো সেকেন্ড স্টেপ হচ্ছে কমিটি স্টেপ। থার্ড নম্বর হচ্ছে কনসিডারেশন স্টেজ, অর্থাৎ এবার বিলটা আদেও পাস করা হবে কিনা সেটার ফাইনাল জায়গাতে আমরা যাচ্ছি। কমিটি স্টেজের পরে আমরা চলে যাব কোথায়? কনসিডারেশনে। কনসিডারেশনে কি হবে? যে বিলটার কথা আমরা বলছি, ধরো 20 পাতার একটা বিল, তাতে ধরো 50টা আইন লেখা রয়েছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে করে এরকম 50টা আইন লেখা রয়েছে। এবার প্রত্যেকজন মেম্বার জানে যে বিলটায় এই আইনগুলোতে কি বলা হয়েছে, কারণ কমিটি এদেরকে বুঝিয়ে দিয়েছে। এবার এক একটা আইনকে ধরে ধরে ডিসকাশন করা হবে। ধরো প্রথম আইনটাতে বলা হয়েছে যে কৃষকরা চাইলে এবার থেকে তাদের যে ফসল সেটা ডাইরেক্ট মার্কেটে বিক্রি করতে পারবে। একজন মেম্বার উঠে বললেন যে না, এইটা আমরা মানছি না, কারণ মার্কেটে যদি তারা ডাইরেক্ট বিক্রি করেন বা ডাইরেক্ট যদি কোনো ব্যবসায়ীর সঙ্গে কন্ট্রাক্ট করেন তাহলে হয়তো আমাদের কৃষকদের প্রবলেম হবে। আরেকজন উঠে বললেন না, তাতে ইনকাম বৃদ্ধি পাবে, কৃষকরা স্বাধীন হবে, তারা নিজেদের মতো বিক্রি করতে পারবে। তো এরকম একটা একটা আইন নিয়ে ডিসকাশন হবে। ধরো প্রথমে যেটা বলা হয়েছে যে তারা ডাইরেক্ট মার্কেটে বিক্রি করতে পারবেন তাদের ফসল, এইটা নিয়ে একটা ডিসকাশন হলো। কয়েকজন মেম্বার বললেন না, এর সঙ্গে আরো কিছু অ্যাড করা হোক, কয়েকজন বললেন না, এখান থেকে এইটুকু বাদ দেওয়া হোক। এই করে করে ফাইনাল একটা শেপে পৌঁছবে প্রথম আইনটা, দিয়ে এবার হবে ভোট। ওকে, ভোট হয়ে বলা হবে যে প্রথম আইনটাকে কি তোমরা পাস করাচ্ছ। ধরো লোকসভাতে 500 জন মেম্বার উপস্থিত রয়েছেন, তাদের মধ্যে 300 জন বললেন হ্যাঁ আমরা প্রথম আইনটা পাস করাচ্ছি, 200 জন তাতে নেগেটিভ ভোট দিলেন আমরা পাস করাচ্ছি না। তার মানে কি প্রথম আইনটা ভোটে জিতে গেল, অতএব ফার্স্ট আইন পাস। এবার যাওয়া হবে সেকেন্ড আইনে। সেকেন্ড আইনে হয়তো বলা হয়েছে একটা কিছু জমি সংক্রান্ত কিছু বলা হয়েছে, তাতেও সেম এরকম ডিসকাশন হবে, প্লাস মাইনাস হবে, যোগ হবে, কিছু নতুন অ্যাড হবে, কিছু বাদ যাবে, দিয়ে আবার হবে ভোট। ধরো সেকেন্ড ভোটে 350 জন বললেন যে হ্যাঁ আমরা মানছি, আর 250 জন বললেন মানছি না, অতএব সেকেন্ড আইনও পাস হলো। এইভাবে ধরে ধরে 50টা যে আমাদের আইন রয়েছে, লেখা রয়েছে, সেই প্রত্যেকটা বিধানকে আলাদা আলাদা করে ভোটের মাধ্যমে পাস করানো হবে, এবং প্রত্যেকবার ডিসকাশন হবে, প্লাস মাইনাস হবে এবং ভোট হবে। এই করে করে পুরো 50টা আইন যতগুলো লেখা রয়েছে সব কটাকে ক্লজ বাই ক্লজ ডিসকাশন এবং তারপরে ভোট হবে। এর মধ্যে একটাতেও যদি মানে দ্বিমত থাকে, ধরো এরকম করতে করতে যেটা 40 নম্বর আইন লেখা রয়েছে সেখানে বলা হলো, সেখানে ভোট হলো, সেখানে দেখা গেল
300 জন বলছেন যে না আমরা এটাকে মানছি না, 200 জন বলছেন এটা আমরা মানছি, তাহলে কিন্তু এখানে পাস হবে না। তাহলে এখানে আবার কিছু ভাবে চেঞ্জ করে যেভাবে হোক পাস করাতে হবে, অর্থাৎ একটা স্টেপও যদি বাদ যায় এখানে বিল পাস হবে না, এইটুকু আমার বলার। তো বুঝতে পারলে এটা হচ্ছে কনসিডারেশন স্টেজ। এবার 3 নম্বর যেটা থার্ড রিডিং, আমাদের ফার্স্ট রিডিং হয়ে গেল, সেকেন্ড রিডিং হয়ে গেল, ধরো ফার্স্ট রিডিং এও বিলটা পাস করে সেকেন্ড রিডিং এ এসছে, সেকেন্ড রিডিং এর যে 3টে স্টেপ রয়েছে সেটাও পাস করে গেল, সবকটা আইনকে সবাই মেনে নিল, তারপরে থার্ড রিডিং এ যাবে। এবার থার্ড রিডিং এ কি হবে, যে বিলটা ওভারঅল যে 20 পাতার যে বিলটা, এবার সবাই মিলে ভোট, আবার একটা ভোট দেবে, দিয়ে জানাবে এই পুরো বিলটাকে তারা মানছে কি মানছে না। সেকেন্ড রিডিং এ আমরা দেখলাম একটা একটা করে আইন তারা মানছে কি মানছে না তার ভোট হয়েছে, সমস্ত কিছু হওয়ার পর এগেন আবার একটা ভোট হবে, সেখানে বলা হবে যে সবাই মানছো কি মানছো না। এখানেও ধরো 500 জনের মধ্যে 400 জন বললো হ্যাঁ আমরা মানছি, আর 100 জন বলছে মানছি না, তাহলে ভোটে কে জিতলো, যারা মানছে তাদের দলটা বেশি হলো, অতএব এই বিলটা পাস, প্রথম হাউসে লোকসভাতে এই বিলটা পাস। কিন্তু যদি এই স্টেপে এসে দেখা যায় যে 200 জন বলছে আমরা মানছি, 300 জন বলছে আমরা মানছি না, তাহলে পাস হলো না, বিলটা এখানেই শেষ। অর্থাৎ এই স্টেপটাতেও আবার পাস করতে হবে এবং এখানেও একটা ভোট হবে, ভোটের মাধ্যমে সেটা ঠিক হবে। তো মেজরিটি যদি বলে যে বিলটা পাস, তাহলে বিলটা পাস হবে। ধরো থার্ড রিডিং এও পাস হয়ে গেল, আমাদের উদাহরণ অনুযায়ী 400 জন হ্যাঁ বললো, 100 জন না বললো। এরপরে যাবে নেক্সট স্টেপে, নেক্সট স্টেপ হচ্ছে পরের হাউস। আমাদের উদাহরণে কি ছিল, লোকসভায় বিলটা তোলা হয়েছিল, রাজ্যসভাতে এবার বিলটা চলে যাবে। যদি আমাদের উদাহরণে রাজ্যসভাতে বিলটা তোলা হতো, তাহলে এটা লোকসভাতে চলে যাবে, স্বাভাবিকভাবে বুঝতে পারছো সেকেন্ড হাউসে এটা চলে যাবে। তো এটা এবার যাবে ট্রান্সমিটেড টু সেকেন্ড হাউস। এবার সেকেন্ড হাউসে কি করা হবে, তার আগে আমরা এতক্ষণ যেটা করলাম একটা ডায়াগ্রাম বানিয়ে নিই। প্রথমে দেখলাম আমরা ফার্স্ট রিডিং, ফার্স্ট রিডিং স্টেপে কি হচ্ছে, প্রথমে হচ্ছে বিলটা কোনো একটা হাউসে তোলা হলো, লোকসভা বা রাজ্যসভাতে। তারপরে সেকেন্ড কাজ হচ্ছে কি, বিলটা টাইটেল কি, টাইটেল এবং অবজেক্টিভ পড়া হলো। এবং 3 নম্বর কাজ হলো ফার্স্ট রিডিং এর, সেটা হচ্ছে নিউজ পেপারে সেটা ছাপানো হলো। ফার্স্ট রিডিং কমপ্লিট। সেকেন্ড রিডিং স্টেপ, নেক্সট স্টেপ হচ্ছে সেকেন্ড রিডিং এর পরের স্টেপ। সেকেন্ড রিডিং এ কি হলো, প্রথমে হলো জেনারেল ডিসকাশন, সবাই জেনারেলি একবার ডিসকাশন করলো, তারপর হলো কমিটি, কয়েকজন মিলে কমিটি তৈরি করলো, ওকে, কমিটি তারা বোঝালো, এবং ফাইনাল কি হলো কনসিডারেশন, অর্থাৎ একটা একটা করে আইন তারা ভোটের মাধ্যমে ঠিক করলো সেটা পাস হবে কি হবে না, হলো সেকেন্ড স্টেপ কমপ্লিট। এরপর আমরা যাচ্ছি কোথায়, থার্ড রিডিং এ। থার্ড রিডিং এ কি হলো, থার্ড রিডিং এ ওভারঅল যে বিলটা সেটাকে পাস করবে কিনা সেটার একটা ভোট হলো, সেখানেও ধরো পাস করলো। তারপরে এটা যাবে নেক্সট হাউসে, অর্থাৎ আমার যদি লোকসভায় ওঠে তাহলে রাজ্যসভাতে, যদি রাজ্যসভায় ওঠে তাহলে লোকসভাতে, নেক্সট হাউসে এটা চলে যাবে। নেক্সট হাউসে গিয়ে আবার প্রথম থেকে সব কাজগুলো হবে, অর্থাৎ ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং প্রত্যেকটা নেক্সট হাউসে হবে। আমাদের উদাহরণ অনুযায়ী কি হয়েছিল, লোকসভাতে বিলটা এই সবকটা স্টেপ পার করে রাজ্যসভাতে গেছে, রাজ্যসভাতে এগেন ফার্স্ট রিডিং হবে, এগেন অফিসিয়াল গেজেট নিউজ পেপারে ছাপাতে হবে, ঠিক আছে। এগেন এটা কি করতে হবে, মানে নিউজ পেপারে এবার কি ছাপানো হবে, যে রাজ্যসভায় এই বিলটা এসছে, তোমরা মাঝে মাঝে শোনো বিলটা লোকসভা পাস করিয়ে দিয়েছে রাজ্যসভায় এসছে, বা রাজ্যসভা পাস করিয়েছে লোকসভায় এসছে। এটা সেকেন্ড রিডিং এর সময় আবার একবার কি হবে, করা হবে। ফার্স্ট রিডিং এ যা যা স্টেপ ছিল প্রত্যেকটা পালন করতে হবে, অর্থাৎ সেটা টাইটেল অবজেক্টিভ পড়তে হবে, নিউজ পেপারে ছাপাতে হবে। আবার সে সেকেন্ড হাউসের সেকেন্ড রিডিং স্টেপ হবে, সেখানে জেনারেল ডিসকাশন, কমিটি, কনসিডারেশন তিনটে হবে, সমস্ত কিছু যা যা এতক্ষণ আলোচনা করলাম এগেন রিপিট হবে রাজ্যসভাতে। তো সেটাই এখানে লেখা রয়েছে যে এগেন সমস্ত কিছু হবে ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং হওয়ার পরে ধরো এখানেও 3টে স্টেপই পার করে গেল, অর্থাৎ লোকসভাও পাস করিয়ে দিয়েছে, সেখান থেকে রাজ্যসভাতে গেছে, রাজ্যসভাতেও সমস্ত স্টেপে পাস করে গেছে বিলটা, সেখানেও পাস হয়ে গেল, ওকে। তারপর যাবে নেক্সট স্টেপে। এবার রাজ্যসভার হাতে, মানে সেকেন্ড হাউসের হাতে কয়েকটা রয়েছে,
অল্টারনেটিভ উপায় রয়েছে, তারা কি করতে পারে। প্রথম, তারা পাস করিয়ে দিতে পারে ডাইরেক্ট, যেটা আমরা বললাম যে এরকম ডাইরেক্ট রাজ্যসভাও 3টে স্টেপের মাধ্যমে পাস করিয়ে দিল, বা রাজ্যসভা পাস করালো না। আগেই বললাম যে কোনো স্টেপ যদি মিস হয় তাহলে সেটা পাস হবে না। যদি রাজ্যসভা পাস না করায় এখানেই বিলটা এন্ড। লোকসভা পাস করিয়েছে তো কি হয়েছে, রাজ্যসভা পাস করায়নি, তাহলে এন্ড। রাজ্যসভার 3টে স্টেপের মধ্যে 3টে রিডিং এর মধ্যে যদি একটাও মিস হয় বা একটাতেও পাস না হয় তাহলেও ফেল হয়ে যাবে বিলটা। বা 3 নম্বর তারা কি করতে পারে, আচ্ছা 2 নম্বরে ছিল ইট মে পাস দ্য বিল উইথ অ্যামেন্ডমেন্ট। আচ্ছা একটু গন্ডগোল হয়েছে, আগে আমি 3 নম্বরটা বলে দিচ্ছি। ইট মে রিজেক্ট দ্য বিল, ডাইরেক্ট রিজেক্ট করে দিতে পারে বিলটা। ওকে, 3 নম্বরে এখানে যেটা বলা হয়েছে যে অ্যামেন্ডমেন্ট করতে পারে, অর্থাৎ লোকসভা তো পাস করিয়েছে কোনো না কোনো ভাবে, তো যে 50টা আইন ছিল তার 50টাকে অ্যামেন্ড করে করে, কেউ বললো এটা মানছি না, এটাকে অ্যাড করো, এটাকে বাদ দাও, এরকম করে করে পাস করিয়েছে। রাজ্যসভাও সেম কাজ করবে, রাজ্যসভাও এরকম অ্যামেন্ড করবে, তো সেরকম অ্যামেন্ড রাজ্যসভাও করতে পারে। আর ডিতে বলা হচ্ছে রাজ্যসভা, মানে রাজ্যসভা বলছি কারণ আমাদের উদাহরণ অনুযায়ী সেকেন্ড হাউস হচ্ছে রাজ্যসভা, তো নট টেক এনি অ্যাকশন, অর্থাৎ সেকেন্ড হাউস কোনো অ্যাকশনই নিল না, তাদের কাছে বিলটা গেল, তারা বিন্দাস সেটাকে ফেলে রাখলো, না কোনো ডিসকাশন করলো, না ফার্স্ট রিডিং হলো, না সেকেন্ড রিডিং হলো, বিন্দাস সেটাকে ফেলে রেখে দিল। এই 4টে কাজ তারা করতে পারে। এবার ধরো প্রথম হাউসও পাস করিয়ে দিয়েছে, সেকেন্ড হাউসে গেছে রাজ্যসভাতে, রাজ্যসভাও পাস করিয়ে দিয়েছে, তারপরে বিলটা চলে যাবে থার্ড স্টেপে, সেটা হচ্ছে প্রেসিডেন্টের কাছে যাবে। কিন্তু তার আগে কয়েকটা জিনিস আমাদের ডিসকাস করতে হবে। ধরো রাজ্যসভা, আমরা এখানে একটা টেবিল বানাই, কাজে দেবে। ধরো রাজ্যসভা আমাদের সেকেন্ড হাউস, লোকসভা হচ্ছে আমাদের ফার্স্ট হাউস। লোকসভাতে বিলটা উঠেছিল, লোকসভাতে পুরো বিলটা পাস হলো, রাজ্যসভাতে পাস হলো, রাজ্যসভাতেও সবকটা স্টেপ পাস করলো, তারপর সেটা চলে যাবে প্রেসিডেন্টের কাছে। লোকসভাতে পাস হয়ে গেছে, রাজ্যসভা কি করলো, রাজ্যসভা সেম ভাবে পাস করালো না, কিছু অ্যামেন্ডমেন্ট বললো, যে আমরা ধরো 30 নম্বর আর্টিকেলটাকে চেঞ্জ করলাম, আমরা 35 নম্বর আর্টিকেলটাকে 35 নম্বর যে বিধানটা বলা রয়েছে সেটাকে চেঞ্জ করলাম, 4 নম্বর যে বিধানটা রয়েছে সেটা চেঞ্জ করলাম, এরকম কিছু অ্যামেন্ডমেন্ট করলো রাজ্যসভা। রাজ্যসভা যখনই অ্যামেন্ড করলো, লোকসভার কাছে জিজ্ঞেস করতে হবে যে তোমরা মানছো। লোকসভা যদি মেনে নেয় তো ওকে, যদি লোকসভা না মানে রাজ্যসভার কাছে গিয়ে এটা এন্ড হয়ে গেল। মানে রাজ্যসভা যেগুলো অ্যামেন্ড করেছে লোকসভা মানছে না, তাহলে কি বিলটা এখানেই এন্ড, তাহলে আর প্রেসিডেন্টের কাছে যাবে না। কিন্তু রাজ্যসভার যে অ্যামেন্ডমেন্ট সেগুলো যদি লোকসভাও মেনে নেয় তাহলে সেটা আবার চলে যাবে প্রেসিডেন্টের কাছে। সিম্পলি বুঝতে পারছো। আর ধরো রাজ্যসভা, থার্ড কন্ডিশন, রাজ্যসভা পাস করিয়ে দিয়েছে, লোকসভা ডাইরেক্ট পুরো বিলটা রিজেক্ট করে দিল, ওকে, তাহলেও সেটা প্রেসিডেন্টের কাছে যাচ্ছে না। যখনই প্রেসিডেন্টের কাছে গিয়ে বিলটা পৌঁছচ্ছে না, তখন প্রেসিডেন্ট ভাববে যে কি হলো ব্যাপারটা, মাঝখানে কোন জায়গায় গন্ডগোল হলো। আমরা তো শুনেছি লোকসভা পাস করিয়ে দিয়েছে, রাজ্যসভাতে তার মানে আটকে গেছে। তো রাজ্যসভা যখনই আটকে যাবে, এরকম যখন ডেডলক তৈরি হবে, এক হাউস পাস করিয়েছে, এক হাউস পাস করায়নি, এরকম যখন ডেডলক তৈরি হবে, তখন অর্ডিনারি বিলের ক্ষেত্রে জয়েন্ট সিটিং তৈরি করা হবে। জয়েন্ট সিটিং কি, এবার লোকসভার প্রেসিডেন্ট বলবে লোকসভার মেম্বাররা সবাই এক জায়গায় এসো, রাজ্যসভার মেম্বাররা তোমরাও সবাই এক জায়গায় এসো, এইবার বিলটা নিয়ে ডিসকাশন করো, এবার তোমরা বলো যে তোমরা বিলটা মানছো কি মানছো না, এবার তো একটা ফল বেরোবে, তো তখন গিয়ে ফাইনালি বিলটাকে পাস করানো হবে। আর একটা কন্ডিশন দেখেছিলাম যে রাজ্যসভা কোনো অ্যাকশনই নিল না, বিন্দাস সেটাকে ফেলে রেখেছে বিলটাকে। এরকম ভাবে তারা কদিন ফেলে রাখতে পারে, 6 মাস মতো ফেলে রাখতে পারে। 6 মাস হয়ে গেলেই তখন ধরে নেওয়া হবে যে রাজ্যসভা বিলটাকে রিজেক্ট করে দিয়েছে, রাজ্যসভা বিলটাকে পাস করাতে চাইছে না, তাই জন্যই ফেলে রেখেছে। এবং যখনই এই ক্রস চিহ্ন আসবে, অর্থাৎ রিজেক্টের ব্যাপার আসবে, তখনই অর্ডিনারি বিলের ক্ষেত্রে হবে জয়েন্ট সিটিং। জয়েন্ট সিটিং হবে এবং জয়েন্ট সিটিং এর মাধ্যমে বিলটা পাস করানোর চেষ্টা হবে। তো এটা একটা কমপ্লিকেটেড ব্যাপার, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে আবার কমেন্ট করবে, আমি আবার পরে বুঝিয়ে দেবো ছোট করে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাইনাল স্টেপ। এবার হচ্ছে প্রেসিডেন্টের কাছে এসছে, লোকসভাও পাস করিয়ে দিয়েছে, ধরো লোকসভাও পাস করিয়ে দিল, রাজ্যসভাও পাস করিয়ে দিল, এইবার ফাইনাল স্টেপ হচ্ছে প্রেসিডেন্টের কাছে এসছে। প্রেসিডেন্ট কি করতে পারেন, প্রেসিডেন্ট ডাইরেক্ট সেটাকে সায় দিয়ে দিতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, সবাই পাস করিয়েছে, আমিও পাস করিয়ে দিই।
যখনই প্রেসিডেন্ট পাস করিয়ে দেবে তখন বিলটা অ্যাক্ট আইনে পরিণত হয়ে যাবে। এবার থেকে আমরা এটাকে আর বিল বলবো না, এটা আমাদের আইন হয়ে যাবে। এতক্ষণ আমরা কি বলছিলাম, কৃষি বিল, এবার হয়ে যাবে এটা কৃষি আইন। সেকেন্ড, প্রেসিডেন্ট কি করতে পারে, প্রেসিডেন্ট রিজেক্ট করে দিতে পারে, প্রেসিডেন্ট রিজেক্ট করে দিতে পারে। লোকসভা পাস করিয়েছে, রাজ্যসভা পাস করিয়েছে, কিন্তু প্রেসিডেন্ট রিজেক্ট করে দিয়েছে, তার মানে এটা আইনে পরিণত হলো না। কৃষি বিল হিসেবেই থেকে গেল, কৃষি আইনে পরিণত হলো না। আর প্রেসিডেন্ট যদি সায় না দেয় সেখানে কিছুই করার নেই। দেখলাম যে একটু আগে রাজ্যসভা যদি সায় না দেয়, মানে সেকেন্ড হাউস যদি সায় না দেয়, তাহলে একটা জয়েন্ট সিটিং এরও ব্যাপার রয়েছে, কিন্তু এখানে কিছু করার নেই যদি প্রেসিডেন্ট এটাতে সায় না দেয়। 3 নম্বর বলা আছে, ইফ হি মে রিটার্ন টু দ্য বিল ফর রিকনসিডারেশন। লোকসভা পাস করিয়েছে, রাজ্যসভা পাস করিয়েছে, প্রেসিডেন্টের কাছে বিলটা এসেছে, প্রেসিডেন্ট মনে করলো যে এখানে কিছু চেঞ্জের দরকার, তো প্রেসিডেন্ট পুনরায় এটা পার্লামেন্টের কাছে পাঠিয়ে দিয়ে বললো যে তোমরা আবার ডিসিশন নাও, আবার একবার ডিসকাস করো। ওকে, এটাও তিনি করতে পারেন, কিন্তু এখানে একটা কন্ডিশন রয়েছে, যদি একবার পুনরায় প্রেসিডেন্ট সেটাকে পার্লামেন্টের কাছে পাঠিয়ে দেন এবং পার্লামেন্ট আবার সমস্ত কিছু দেখে থেকে আবার যদি প্রেসিডেন্টের কাছে পাঠায় বিলটা, এবার ধরো কোনো অ্যামেন্ডমেন্ট করাই হলো না, প্রেসিডেন্ট বললেন যে 20 নম্বর যে আর্টিকেলটা রয়েছে সেটাতে আমার ঠিকঠাক মনে হচ্ছে না, সেটাকে চেঞ্জ করো বা সেটাকে ডিলিট করে দাও। এই রেকমেন্ডেশন নিয়ে সেটা গেল পার্লামেন্টের কাছে, পার্লামেন্ট কি করলো, দেখলো যে 20 নম্বর আর্টিকেল নিয়ে কথা হয়েছে, আমরা 20তে কিছুই করবো না, যেরকম আছে সেই রকম অনুযায়ী আবার আমরা প্রেসিডেন্টের কাছে পাঠাবো। তখন প্রেসিডেন্ট বাধ্য সাইন করতে, অর্থাৎ সেটাকে সায় দিতে। প্রেসিডেন্ট তখন আর বলতে পারবেন না যে না আমি তো বলেছিলাম 20টা চেঞ্জ করো, এরকম করতে পারবেন না। সেকেন্ড টাইম যদি আসে তাহলে তাকে সেটাকে পাস করাতেই হবে, আর যখন পাস হবে সেটাকে বলা হবে আইনে পরিণত হয়ে গেল। এটা গেল অর্ডিনারি বিল। এবার আমরা দেখবো মানি বিল, অর্থ বিল সম্পর্কে। অর্ডিনারি বিলে যেগুলো পড়লাম এতক্ষণ ধরে, বুঝলাম যে ব্যাপারটা, মানি বিলের ক্ষেত্রে এবার একটু আলাদা হয়ে যায় ব্যাপারটা। ফার্স্ট অফ অল জানতে হবে মানি বিল কাকে বলবো, মানি বিল কোথায় বলা রয়েছে। আর্টিকেল 110 নম্বর আর্টিকেলে বলা রয়েছে মানি বিল সম্পর্কে, এবং নামের মধ্যে বুঝতে পারছি এটা অর্থ সংক্রান্ত কিছু ব্যাপার হবে। অর্থাৎ কি কি রয়েছে, প্রথম বলা হচ্ছে ইম্পোজিশন, অ্যাবলিশন, রেমিশন, অল্টারেশন, রেগুলেশন অফ এনি ট্যাক্স। সিম্পল মনে রাখো যে ট্যাক্স সংক্রান্ত কোনো যদি বিল হয় তাহলে সেটা মানি বিল হবে। ট্যাক্স বাড়ানো, ট্যাক্স কমানো, ট্যাক্স বন্ধ করে দেওয়া, নতুন কোনো ট্যাক্স আনা, ট্যাক্স সংক্রান্ত যদি কিছু হয় সেটা মানি বিলের মধ্যে পড়বে। সেকেন্ড, বরোয়িং অফ মানি বাই ইউনিয়ন গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট মাঝে মাঝে কি করে, বিভিন্ন জায়গা থেকে, সংস্থা থেকে ধার নেয়, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এদের কাছ থেকে ধার নেয়, সেইটা সংক্রান্ত যদি কোনো বিল হয় তাহলে সেটা হবে মানি বিল। 3 নম্বর, যদি কোনো কনসলিডেটেড ফান্ড এবং কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া সংক্রান্ত যদি কিছু হয় তাহলে সেটা মানি বিলের মধ্যে পড়বে। কনসলিডেটেড এবং কন্টিনজেন্সি ফান্ড সেটা সম্পর্কেও আমরা পড়বো এই চ্যাপ্টারেই। তো এই দুটো ফান্ড সংক্রান্ত যদি কিছু হয় তাহলে সেটা মানি বিলের মধ্যে পড়বে। অর্থাৎ কনসলিডেটেড ফান্ড থেকে যদি কোনো টাকা তুলতে হয়, যদি সে কন্টিনজেন্সি ফান্ড থেকে যদি কোনো টাকা তোলার দরকার হয়, সেটার জন্য একটা বিল পাস করাতে হবে এবং সেই বিলটা মানি বিলের মধ্যে পড়বে। নেক্সট ব্যাপার হচ্ছে মানি বিলের ক্ষেত্রে লোকসভার স্পিকারের একটা হিউজ ক্ষমতা রয়েছে। কোনটা মানি বিল সেটা একমাত্র ডিসিশন নিতে পারেন স্পিকার অফ লোকসভা। লোকসভার স্পিকারের ডিসিশন এখানে ফাইনাল, সেটাকে কেউ কোশ্চেন করতে পারবেন না। কোনো একটা বিল কেউ তুললো, যখনই সেটার ফার্স্ট রিডিং হলো এবং তার অবজেক্টিভ পড়া হলো, তখন লোকসভার স্পিকার যদি বলেন আরে এটা তো একটা মানি বিল, যদি এটা বলেন সেটা মানি বিলই হবে, কেউ সেটাকে চেঞ্জ করতে পারবে না। ইভেন পার্লামেন্টের অন্য হাউস, প্রেসিডেন্ট, ইভেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কেউ এটা প্রশ্ন তুলতে পারবে না। কোনো কোর্টে এটা প্রশ্ন তোলা যাবে না, কোনো হাউসে এটা প্রশ্ন তোলা যাবে না, ইভেন প্রেসিডেন্টও এটাতে প্রশ্ন তুলতে পারবেন না যে স্পিকার কেন এই বিলটাকে মানি বিল বলেছেন, কেউ প্রশ্ন তুলতে এটাতে পারবে না। আর যখন প্রথম হাউসে পাস হওয়ার পরে, প্রথম হাউস বলতে এখানে অবশ্যই লোকসভা হবে, কেন সেটা আমরা একটু পরে দেখছি। লোকসভা থেকে পরের হাউসে যখন যাবে তখন সেটা স্পিকার নিজে হাতে এন্ডোর্স করবেন, সেটাকে পাঠাবেন। স্পিকার এটা বলেই পাঠাবেন যে আমি একটা মানি বিল পাঠাচ্ছি, এবং
মানি বিলের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার যেটা, সেটা হচ্ছে লোকসভার এখানে একটা পাওয়ার রয়েছে যে লোকসভাতেই এই বিলটা ইন্ট্রোডিউস করা যাবে। অর্থাৎ আমরা যে প্রথম অর্ডিনারি বিলের ক্ষেত্রে বললাম যে লোকসভাতেও তোলা যায়, রাজ্যসভাতেও তোলা যায়, এখানে রাজ্যসভাতে তোলা যাবে না, অনলি লোকসভা থেকে এই বিলের কাজটা শুরু করা যাবে। এবং তাও কোনোটা যদি মানি বিল হয়, প্রথমে কি হচ্ছে, স্পিকার একটা বিলকে দেখে বললেন এটা একটা মানি বিল, যখনই এটা মানি বিল ডিক্লেয়ার হয়ে যাবে সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের কাছে খবর যাবে যে একটা মানি বিল উঠেছে লোকসভাতে। প্রেসিডেন্ট একটা ডেট ফিক্স করে দেবেন, অর্থাৎ প্রেসিডেন্ট বলবেন যে ঠিক আছে মানি বিলটা আজ থেকে কাজ করা যাবে, তখনই সেটা কাজ শুরু করা যাবে। এই জিনিসটা ভুলে যাবে, গোলাবে না। মানি বিল কোনটা সেটা ডিসিশন নেবেন হচ্ছে স্পিকার। মানি বিলের কাজ কবে থেকে শুরু হবে, মানি বিলের সংক্রান্ত আলোচনা কবে থেকে শুরু হবে, সেটা ঠিক করবেন কে, প্রেসিডেন্টের রেকমেন্ডেশনে সেটা শুরু হবে। এবং যদি মানি বিল লোকসভাতে, ধরো আমাদের যে স্টেপগুলো রয়েছে সেই একই স্টেপ ফলো হবে লোকসভাতে, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, এই তিনটে রিডিং এর মাধ্যমে ধরো লোকসভাতে পাস হয়ে গেল, তারপরে সেটা রাজ্যসভার কাছে যাবে বটে, কিন্তু রাজ্যসভা সেখানে কিছু করতে পারবে না, জাস্ট শুধুমাত্র রেকমেন্ডেশন দিতে পারবে। আগের বিলের ক্ষেত্রে কি দেখেছিলাম যে লোকসভাতে ধরো পাস হলো, দিয়ে সেটা রাজ্যসভাতে গেল, রাজ্যসভাতে এগেন তিনটে স্টেপ, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং হবে, তারপরে আবার পাস হবে, কিন্তু এক্ষেত্রে সেটা করা যাবে না। রাজ্যসভা কি করবে, সেই বিলটা সম্পর্কে শুধুমাত্র ডিসকাশন করবে, ডিসকাশন করে তারা শুধু লোকসভাকে বলতে পারে যে দেখো সব ঠিক আছে, আমরা 2 নম্বর যে নিয়মটা তোমরা লিখেছো সেটাতে ছায় দিচ্ছি না, সেটার সঙ্গে সেটা একটু চেঞ্জ করা দরকার। অর্থাৎ এক কথাতে রাজ্যসভা এটাকে রিজেক্ট করতে পারবে না, শুধুমাত্র এই রেকমেন্ডেশনটা করতে পারে যে কোনো জিনিসটা চেঞ্জ করা হোক, আর সেই চেঞ্জটা লোকসভা মানবে কি মানবে না সেটাও লোকসভার নিজের ব্যাপার। লোকসভা ক্যান আইদার অ্যাকসেপ্ট অর রিজেক্ট। রাজ্যসভা যে রেকমেন্ডেশনটা করেছে যে 2 নম্বরটাকে আমাদের একটু ভুল মনে হচ্ছে, সেটা চেঞ্জ করা উচিত, লোকসভার যদি মনে হয় যে ঠিক আছে রাজ্যসভা বলেছে আমরা একটু চেঞ্জ করি, করতে পারে। যদি লোকসভা ভাবে যে না আমরা শুনবো না, আমরা যেরকম ভাবে পাস করেছি সেভাবেই এটা চলবে, তাহলে তারা সেটা নেবে না, সেটা সম্পূর্ণভাবে তার হাতে রয়েছে। এবং আরেকটা জিনিস অর্ডিনারি বিলের ক্ষেত্রে দেখেছিলাম যে অর্ডিনারি বিল লোকসভা থেকে রাজ্যসভায় গেল, রাজ্যসভায় করলো কি, কোনো সেটার ওর কিছু কাজ করলো না, বিন্দাস সেটাকে রেখে দিল, কদিন অবধি রাখতে পারে, 6 মাস। 6 মাসের পর এটাকে ঠিক করে নেওয়া হবে যে রাজ্যসভা সেই বিলটাকে রিজেক্ট করে দিয়েছে। কিন্তু এখানে মাস্ট 14 দিনের মধ্যে লোকসভার কাছে রিটার্ন করতে হবে। রাজ্যসভার কাছে বিলটা গেছে, বিলটা 14 দিনের মধ্যে লোকসভার কাছে আবার রিটার্ন করতে হবে। এবার সেটাতে রেকমেন্ডেশন তারা কিছু দেবে, অ্যামেন্ডমেন্ট কিছু করে বলে পাঠাবে কি পাঠাবে না তার ব্যাপার পরে, কিন্তু 14 দিনের মধ্যে পাঠাতেই হবে। যদি 14 দিন পার হয়ে যায় তাহলে কি হবে, রাজ্যসভা ধরো 14 দিনে কোনো ডিসিশন নিল না, তাহলে লোকসভা এটা মনে করবে যে রাজ্যসভা পাস করিয়ে দিয়েছে, তারা কোনো ডিসিশন বলছে না, মানে তারা পাস করিয়ে দিয়েছে। পাস বলতে কি, তারা মেনে নিয়েছে বিলটা, আর তার মানে বিলটা লোকসভাতে এবং রাজ্যসভা দু জায়গাতেই অ্যাকসেপ্টেড। তাহলে এতক্ষণ অবধি আমরা যেটা পড়লাম সেটাতে বুঝতে পারছি লোকসভার অনেক বেশি পাওয়ার রয়েছে রাজ্যসভার থেকে। রাজ্যসভা সেটাতে কোনো চেঞ্জ করতে পারে না, শুধুমাত্র রেকমেন্ডেশন করতে পারে। মানি বিল রাজ্যসভাতে উঠতে পারবে না, মানি বিলের ক্ষেত্রে লোকসভার স্পিকারের বেশি পাওয়ার রয়েছে, তো লোকসভার এখানে অনেক বেশি পাওয়ার রাজ্যসভার তুলনায়। ফাইনালি যখন দুটো হাউসেই সমস্ত কিছু হলো ব্যাপার, এই যে এতক্ষণ যেটা বললাম, লোকসভায় পাস, রাজ্যসভায় পাঠানো, 14 দিনের মধ্যে সেটা রিটার্ন, সমস্ত কিছু হয়ে গেল। ফাইনাল স্টেপ হচ্ছে প্রেসিডেন্টের কাছে যাওয়া। যখন প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্টের হাতে এখানে জাস্ট দুটো অপশন রয়েছে, আইদার সে এটাতে সায় দেবে অর্থাৎ অ্যাকসেপ্ট করে নেবে, সই করে দেবে, অর ডাইরেক্ট পুরো বিলটাকে রিজেক্ট করবে। প্রেসিডেন্ট আগের বিলের ক্ষেত্রে যেরকম দেখলাম যে রিটার্ন করতে পারেন, যে তোমরা আরেকবার বিবেচনা করো, এখানে সেরকম কিছু করার নেই, ডাইরেক্ট তাকে নয় অ্যাকসেপ্ট করতে হবে, নয় রিজেক্ট করতে হবে। ওকে, এবার হচ্ছে ফিনান্সিয়াল বিল। মানি বিল ব্যাপারটা বুঝলাম, স্টেপ সেম, স্টেপ হচ্ছে লোকসভাতে তিনটে যে রিডিং সেইভাবেই হয়। ফিনান্সিয়াল বিল, 117 নম্বর আর্টিকেলে রয়েছে, যেখানে মানি বিল 110 নম্বর আর্টিকেলে রয়েছে।
ফিনান্সিয়াল মানেও অর্থ, তাহলে মানি বিলের সঙ্গে তফাৎ কি? ফিনান্সিয়াল বিল হচ্ছে যে কোনো অর্থ সংক্রান্ত জিনিস, তাকে আমরা ফিনান্সিয়াল বিলের মধ্যে রাখবো। কিন্তু মানি বিলের মধ্যে কোনটা রাখবো? যে কটা পার্টিকুলার আমরা একটু আগে আলোচনা করে এলাম, অর্থাৎ কনসলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড, বাইরে থেকে যদি আমরা ধার নিই সেই টাকাটা সেই সংক্রান্ত, বা ট্যাক্স সংক্রান্ত যদি কিছু চেঞ্জ করি সেটাই শুধুমাত্র মানি বিলের মধ্যে থাকবে। কিন্তু ফিনান্সিয়াল বিল ব্যাপারটা অনেক ওয়াইড, এতে অনেক বেশি ফিনান্সিয়াল ম্যাটার রয়েছে। এক কথায় বলতে পারি এইটা যদি ফিনান্সিয়াল বিল হয়, এটা যদি ফিনান্সিয়াল বিল হয়, এরই একটা পার্ট হচ্ছে মানি বিল। ওকে, এই জিনিসটা বোঝো যে ফিনান্সিয়াল বিল ব্যাপারটা অনেক বড়। ট্যাক্স সংক্রান্ত জিনিসও ফিনান্সিয়াল বিলের মধ্যেই পড়ে, কিন্তু তার জন্য আলাদা একটা পার্টিকুলার ডিভিশন করা হয়েছে যে এইগুলো মানি বিল বলে একটা আলাদা বিল নাম দেবো। ওকে, তো ফিনান্সিয়াল বিলের মধ্যেই মানি বিল পড়ে, কিন্তু সেটা অনেক ছোট। এক কথায় সেই জন্যই বলা হচ্ছে অল মানি বিল আর ফিনান্সিয়াল বিল। সমস্ত মানি বিল হচ্ছে ফিনান্সিয়াল বিল, কিন্তু অল ফিনান্সিয়াল বিল আর নট মানি বিল, কিন্তু সমস্ত ফিনান্সিয়াল বিল মানি বিল নয়। নেক্সট, ফিনান্সিয়াল বিল কিভাবে পাস করা হয়? ফিনান্সিয়াল বিল সেম ভাবে পাস করানো হয় যেভাবে আমরা অর্ডিনারি বিলের ক্ষেত্রে দেখলাম সেইভাবে, অর্থাৎ আমরা আর এক্সট্রা এটাকে আলোচনা করব না, যতটা যেরকম ভাবে স্টেপ বাই স্টেপ ওখানে হয় ফিনান্সিয়াল বিলও সেম ভাবে হয়, এটাই ব্যাপার। এবার হচ্ছে জয়েন্ট সিটিং। আমরা দেখলাম যদি কোনো কারণে দুটো হাউসের মধ্যে দ্বিমত থাকে তখন জয়েন্ট সিটিং করা হয়। কোন কোন বিলের ক্ষেত্রে জয়েন্ট সিটিং হতে পারে? অর্ডিনারি বিলের ক্ষেত্রে হতে পারে। মানি বিলের ক্ষেত্রে কি হবে? জয়েন্ট সিটিং হবে না, কারণ মানি বিলের ক্ষেত্রে পাওয়ার কার বেশি রয়েছে? লোকসভার রয়েছে। তো অর্ডিনারি বিলের ক্ষেত্রে হতে পারে জয়েন্ট সিটিং। ফিনান্সিয়াল বিলের ক্ষেত্রে কি হতে পারে? অবশ্যই হতে পারে, ফিনান্সিয়াল বিলের ক্ষেত্রেও জয়েন্ট সিটিং হতে পারে। আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যেটা রয়েছে তার জন্য কি হতে পারে? না, তার জন্য হতে পারে না, কারণ এটা আমরা অলরেডি আগে পড়ে এসেছি যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এটা দুটো হাউসে আলাদা আলাদা করে পাস করাতে হবে। আগে লোকসভাতে পাস করাতে হবে, তারপরে রাজ্যসভাতে পাস করাতে হবে। লোকসভা পাস করিয়ে দিল, রাজ্যসভা পাস করালো না, সেক্ষেত্রে যে এটা তৈরি হলো, মানে এখানে জয়েন্ট সিটিং হবে না, বিলটা ওখানেই এন্ড। রাজ্যসভা পাস করে দিল, লোকসভা পাস করালো না, বিলটা এন্ড। এটার জন্য কোনো জয়েন্ট সিটিং নেই। তাহলে মাত্র দুটো ধরনের বিলের ক্ষেত্রেই জয়েন্ট সিটিং হয়, একটা হচ্ছে অর্ডিনারি বিল আর একটা হচ্ছে ফিনান্সিয়াল বিল। এবং কখন হবে আমরা দেখেই নিয়েছি, সিম্পল ব্যাপার। এখানে যে এত কিছু লেখা রয়েছে, এত কিছুর মধ্যে একটাই বলা রয়েছে যে একটা হাউস পাস করিয়ে দিয়েছে আর একটা হাউস, সেকেন্ড হাউস সেটাকে ফেল করিয়ে দিয়েছে, অর্থাৎ পাস করায়নি। এই রকম কন্ডিশন যখনই তৈরি হবে তখনই একটা জয়েন্ট সিটিং হবে, এবং জয়েন্ট সিটিং ডাকবে কে? প্রেসিডেন্ট। ওকে, নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট কি করতে পারে? জয়েন্ট সিটিং ডাকতে পারে। জয়েন্ট সিটিং কোথায় হতে পারে? অর্ডিনারি বিল এবং ফিনান্সিয়াল বিলের ক্ষেত্রে হতে পারে, মানি বিলের ক্ষেত্রে হবে না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে হবে না। এগুলো আমরা বুঝলাম। এটাই এখানে লেখা রয়েছে, মানি বিলের ক্ষেত্রে লোকসভার বেশি পাওয়ার রয়েছে, আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল দুটো হাউসে আলাদা আলাদা করে পাস করতে হয়। আচ্ছা, দ্য স্পিকার অফ লোকসভা প্রিসাইড ওভার এ জয়েন্ট সিটিং অফ দ্য টু হাউস। যখন দুটো হাউস একটা ঘরের মধ্যে এসে বসবে এবং একসাথে আলোচনা করবে, তারও একটা সভাপতি দরকার। এখানে সভাপতি কে হবে? সভাপতি হবে স্পিকার। এখানে কিন্তু এখানে সভাপতি হবে স্পিকার, চেয়ারম্যান হবে না। রাজ্যসভার চেয়ারম্যান নয়, স্পিকার এখানে সভাপতি হবে। যদি স্পিকার অনুপস্থিত থাকে তাহলে কি হবে? ডেপুটি স্পিকার হবে। স্পিকার অনুপস্থিত থাকতেই পারে কোনো কারণে, যদি স্পিকার না থাকে তাহলে ডেপুটি স্পিকার হবে। ধরো ডেপুটি স্পিকারও অনুপস্থিত, তখন কি হবে? তখন ডেপুটি চেয়ারম্যান হবে। চেয়ারম্যান কিন্তু কোনোদিনই এইখানে আসবে না। চেয়ারম্যানকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, তিনি কোনোভাবেই এই পিকচারে আসবেন না। যদি স্পিকার অনুপস্থিত থাকে ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা এখানে প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন। ওকে, জয়েন্ট সিটিং এরও একটা কোরাম রয়েছে। কোরাম মানে কি? কোরাম শব্দটা আমরা আগেও পেয়েছি যে টোটাল মেম্বারদের একটা নির্দিষ্ট সংখ্যা, যেটা উপস্থিত না থাকলে কোনো একটা মিটিং করা যাবে না। এই জয়েন্ট সিটিং এর ক্ষেত্রেও কোরাম রয়েছে। টোটাল নাম্বার অফ মেম্বারের 1/10। টোটাল নাম্বার অফ মেম্বার বলতে লোকসভার কতজন মেম্বার? লোকসভার মেম্বার হচ্ছে 550 জন। রাজ্যসভার কত মেম্বার? রাজ্যসভার হচ্ছে 250 জন। অর্থাৎ টোটাল মেম্বার কত?
800 জন, এর 1/10 যদি আমরা করি কত হবে? 80 জন। অর্থাৎ মিনিমাম 80 জন থাকতে হবে, তারপরেই হবে। তো এই 80 জন হচ্ছে কোরাম, এই সংখ্যাটাকে বলা হয় কোরাম। এই 80 জন যদি মেম্বার উপস্থিত না থাকে, ধরো 79 জন মেম্বার উপস্থিত রয়েছে কোনো একটা জয়েন্ট সিটিংয়ে, সেই দিনে এটা ক্যান্সেল হয়ে যাবে, পরের দিন আবার ডেট দেওয়া হবে, বা পরে কোনো একদিন ডেট দেওয়া হবে। যখন না 80 জন হবে ততক্ষণ অবধি এই কাজটা শুরু করা যাবে না। আর এখানে যা নিয়ম কানুন, একটা সভা চলতে গেলে তো তার কিছু নিয়ম রয়েছে, সেটা লোকসভার নিয়ম অনুযায়ী চলবে। ওকে, আমাদের দেশে জয়েন্ট সিটিং মাত্র 3বার হয়েছে। 1960-এর ডাউরি প্রহিবিশন বিল, ডাউরি হচ্ছে যৌতুক, যৌতুকের ইংরেজি হচ্ছে ডাউরি। তো 1960-এ এই বিলটার জন্য একবার জয়েন্ট সিটিং হয়েছিল। সেকেন্ড হচ্ছে ব্যাংকিং সার্ভিস কমিশন রিপিল বিল 1977, এবং 2002-এ প্রিভেনশন অফ টেরোরিজম বিল। এই তিনটে কারণে 3বার জয়েন্ট সিটিং হয়েছে, আর কোনোদিন জয়েন্ট সিটিং হয়নি। ওকে, এই অবধি আমরা আজকে রাখছি। নেক্সট লাস্ট ক্লাসে এর পার্লামেন্টের উপর একটা শেষ ক্লাস হবে, সেখানে বাকিটা পড়বো। এবং এখানে ছোট করে রাখার কারণ কি, যদিও খুব একটা ছোট হয়নি, কিন্তু তা সত্ত্বেও তোমাদেরকে এত অবধি যেটা বোঝালাম সেটাতে যদি কোনো অসুবিধে থাকে জানাবে, তাহলে আমি আবার একবার বুঝিয়ে দেবো। সেই জন্যই এটা আলাদা মানে এইটুকু রাখলাম। ওকে, এর সাথে সাথে জানিয়ে দিই, আনএকাডেমি তোমাদের জন্য এনেছে লিমিটেড পিরিয়ড অফার। যদি তোমরা কেউ আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও, তার জন্য 12 মাসের সঙ্গে 2 মাস ফ্রি দেওয়া হচ্ছে, এবং 24 মাসের সঙ্গে 3 মাস ফ্রি দেওয়া হচ্ছে। তোমরা এই সুযোগটা পেয়ে যাবে। নতুন কিছু ব্যাচ শুরু হচ্ছে। এই ব্যাচগুলোর বিশেষত্ব হচ্ছে যারা পড়াচ্ছেন তারা বাংলার টপ এডুকেটর, বহুদিনের এক্সপিরিয়েন্স রয়েছে এদের। এবং তোমরা যদি 2022-এর WBCS প্রিলিমস টার্গেট করো, তাহলে এখন থেকে শুরু করতে পারো আনএকাডেমি প্লাসের সঙ্গে। একদম বেসিক থেকে এখানে শুরু করা হবে। ধরো তোমরা কোনোদিনই শুরু করোনি, অনেকেই রয়েছে ফার্স্ট টাইম শুরু করছো, তাদের কথা ভেবে শুরু করা হবে। এবং অ্যাডভান্স অবধি যেরকম WBCS এ পরীক্ষা হয় সেরকম পড়ানো হবে। এবং শুধু প্রিলিমস নয়, মেন্সের জন্য ক্লাস এখানে হয়। যেমন দেখতে পাচ্ছ, একটা মেন্সের জন্য ক্লাস শুরু হয়েছে। মেন্সের অপশনাল পেপারে যদি তোমাদের রাইটিং লেখার থাকে, তো সে মানে মেন্স পেপারে রাইটিং লেখার থাকে, সেই রাইটিং কিভাবে লিখবে তার এখানে প্র্যাকটিস হয়। তো একটা সাবস্ক্রিপশনে তোমরা যে প্রিলিমস, মেন্স, সমস্ত কিছু, অপশনাল পেপার, সমস্ত কিছুর প্রিপারেশন নিতে পারবে। ইভেন যদি অন্যান্য কোনো পরীক্ষা দাও, পুলিশ সার্ভিস, মিসলেনিয়াস, প্রত্যেকটার প্রিপারেশন এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি করানো হয়। এবং প্রাইস হচ্ছে এটা, তোমরা একটা সাবস্ক্রিপশনে সমস্ত কিছুই করতে পারবে। যদি ওয়েস্ট বেঙ্গলের যতগুলো পরীক্ষা হয় সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন তোমরা এখান থেকে নিতে পারবে। তো এরকম বিভিন্ন প্ল্যান রয়েছে। 24 মাস এবং 12 মাসে এখন অফার দেওয়া হচ্ছে। এর উপরেও তোমরা 10% ডিসকাউন্ট পাবে। 10,000 টাকাও নয়, প্রায় এর থেকেও কমে তোমরা পেয়ে যাচ্ছ, বা 15,000 টাকাও দিতে হবে না, তার থেকে কমে তোমরা পেয়ে যাবে। 10% ডিসকাউন্ট পাবে, এবং তোমাদের একটা কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে সর্বজিৎ 10। এই কোডটা ইউজ করলে 10% ডিসকাউন্ট পাবে যে কোনো কোর্সের ওপরে। তো অবশ্যই যারা একদম প্রথম থেকে শুরু করছো, এবং এই সময় ইনস্টিটিউট বা ইত্যাদি বাইরে তোমরা পড়তে যেতে পারবে না, বাড়িতে বসে একদম ক্লাসরুমের মতো করে প্র্যাকটিস করতে পারবে, প্রিপারেশন নিতে পারবে। এখানে তোমাদের ফেভারিট এডুকেটর, এটা একটা সব থেকে সুবিধা। তোমরা 2-4 জন টিচারকে দেখতে পারবে একটাই সাবজেক্টের উপরে। ধরো হিস্ট্রি পড়ছো বা পলিটি পড়ছো, তোমরা কয়েকজন টিচারের ক্লাস দেখলে যার ক্লাসটা সব থেকে ভালো লাগবে, যার থেকে পড়ে তুমি স্যাটিসফাই হবে, তার কাছ থেকেই তুমি পড়তে পারো, সেই ব্যাচেই তুমি জয়েন হতে পারো। এটা তোমার হাতে সম্পূর্ণ থাকবে। কমপ্লিট এক্সাম প্রিপারেশন এখানে নেওয়া হবে, যেরকম বললাম প্রিলিমস, মেইনস, সমস্ত কিছুর প্রিপারেশন এখানে দেওয়া হবে। ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে রেগুলার। যদি তোমাদের কোনো ডাউট থাকে, কিছু বুঝতে পারছো না, সেটা তোমরা সঙ্গে সঙ্গে কোশ্চেন করতে পারবে এই ডাউট ক্লিয়ারিং ক্লাসে। আর পুরো সিলেবাস কমপ্লিট হবে, এবং প্রচুর টেস্ট দিতে পারবে। টেস্ট দেওয়ারও একটা দরকার রয়েছে। যখন প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে তখন টেস্ট তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস, তো সেইগুলো দিতে পারবে তোমরা এখানে। তো একটা সাবস্ক্রিপশন, অনেক বেনিফিট তোমরা একসাথে পাবে। তো যারা মনে করছো আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নেবে, তারা এই সময় নিয়ে নাও, তাহলে একটা সুবিধা পাবে। সো আজকের ক্লাস এই অবধিই থাকছে। যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করো, এবং যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।